হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি আমার টিউটোরিয়াল এপিসোডে। যারা একদম রুট লেভেল থেকে ইংলিশ শিখতে চান তাদের জন্য আজকের এই ভিডিও। আমরা শুরু করব একদম শুরু থেকে। আজকে আলোচনা করব সেন্টেন্স নিয়ে। সেন্টেন্সকে দুটি দিক থেকে আলোচনা করা যায়, তা হলো অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার অফ দি সেন্টেন্স অ্যান্ড অ্যাকর্ডিং টু দ্য মিনিং অফ দি সেন্টেন্স। হাউ মেনি ক্লাসিফিকেশন অফ দি সেন্টেন্স? We know there are three classification of the sentence according to the structure, তা হলো সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। তবে আমরা আজকে বাক্যের স্ট্রাকচার নিয়ে, গঠন নিয়ে আলোচনা করব না। আমরা আজকে আলোচনা করব সেন্টেন্সের অর্থ অনুযায়ী যে 5 প্রকার সেন্টেন্স আছে তা নিয়ে, অ্যাকর্ডিং টু দ্য মিনিং অফ দি সেন্টেন্স। সেন্টেন্স কত প্রকার যদি কোনো স্টুডেন্টকে জিজ্ঞাসা করা হয় তাহলে সকলেই বলতে পারবা সেন্টেন্স 5 প্রকার, তা হলো অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ অ্যান্ড এক্সক্লেমেটরি। এই শব্দগুলো আমাদের সবার মুখস্থ আছে। তারপরেও আপনি যখন পরীক্ষায় বসেন তখন ইংলিশে বানিয়ে বানিয়ে কোনো প্যারাগ্রাফ, এসে লিখতে যান, তখন এই সেন্টেন্স মেকিংই কিন্তু আপনি ভুল করেন। হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দিস? কারণ কি? কারণ তো একটা আছে, তা হলো এই সেন্টেন্স মেকিংটাই সঠিক আমাদের জানা নাই। আজকে আমরা চেষ্টা করব এই সেন্টেন্স মেকিংয়ের জায়গায় একটা ক্লিয়ার কনসেপ্ট পেতে। দেখি আমরা যদি ইচ্ছা করি অ্যাসার্টিভ সেন্টেন্সকে দুটি ভাগে ভাগ করতে পারি, অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ। এখন অ্যাসার্টিভ সেন্টেন্সের বাংলা আমি তো জানি, সহজ সরল স্বাভাবিক পানির মতো একটি বাক্য হবে। কোনো প্রশ্ন থাকবে না, কোনো উপদেশ থাকবে না, কোনো আদেশ থাকবে না, নিষেধ থাকবে না, কোনো বিস্ময় থাকবে না, একদম পানির মতো হবে। এখন ইংলিশে যখন লিখতে যাবেন এর স্ট্রাকচারটা কেমন হবে তা জানা জরুরি। আসুন তাহলে আলোচনা করি। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা হবে, শুরুতে থাকবে সাবজেক্ট, তারপরে থাকবে ভার্ব, তারপরে থাকবে অবজেক্ট, সবার শেষে ফুল স্টপ। এখন আমরা যদি একটি সেন্টেন্স মেক করি, দেখুন এরকম একটি সেন্টেন্স লিখছি, আর আই রিয়া সাবজেক্ট প্লাস ভার্ব লাভস ভার্ব, এবার হচ্ছে অবজেক্ট আমরা দিলাম আর এ রানা, সবার শেষে ফুল স্টপ। এখন এখানে দেখুন, এখানে শুরুতেই সাবজেক্ট আছে, তারপরে ভার্ব আছে, তারপরে আছে অবজেক্ট, সবার শেষে ফুল স্টপ। এখন নেগেটিভে একটু আমরা ভিন্ন রকম দেখতে পাই, তাহলে নেগেটিভে সবার শুরুতে সাবজেক্ট থাকবে, তারপরে থাকবে অক্সিলারি ভার্ব সাথে একটি নট নেগেটিভ করার জন্য, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, এক্সটেনশন, বাকি অংশ, সবার শেষে ফুল স্টপ। আমরা যদি এরকম একটি সেন্টেন্স লিখি, দেখেন আই সাবজেক্ট ডু প্লাস নট like to read books, সবার শেষে ফুল স্টপ। আই সাবজেক্ট অক্সিলারি ভার্ব, লাইক পছন্দ করা, রিড পড়তে, বুকস মানে বই, আমি বই পড়তে পছন্দ করি। এখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা দেখলাম, তা দেখে এখন অ্যাসার্টিভ সেন্টেন্স তো মেক করতে পারবো। তবে অ্যাসার্টিভ সেন্টেন্সে খুব একটা সমস্যা স্টুডেন্টদের হয় না। বেশিরভাগ স্টুডেন্ট যেখানে ভুল করে তা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা 3টি ফরম্যাটে দেখাতে পারি। যদি আমরা এরকম একটি স্ট্রাকচার লিখি, দেখেন 1 নাম্বার WH প্লাস AX the auxiliary verb প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব, সবার শেষে ইন্টারোগেটিভ সাইন। আবার যদি আমরা এরকম একটি লিখি, দেখেন নাম্বার WH প্লাস নাউন প্লাস অক্সিলারি ভার্ব AX ভি সংক্ষেপে লিখছি, অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব, সবার শেষে
ইন্টারোগেটিভ সাইন। আমরা এই দুটার উদাহরণ যদি একটু দেই তাহলে দেখেন, আমি এরকম একটি সেন্টেন্স লিখছি, হোয়ার আর ইউ গোয়িং। WH অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব, এই একটি গেল। আমরা যদি দ্বিতীয়টার একটি উদাহরণ দেই তাহলে এরকম বলতে পারি, কোন কলমটি তুমি চাও, কতটুকু দুধ পান করো। আমরা একটি সেন্টেন্স লিখছি, দেখেন, হু ইজ পেন ডু ইউ ওয়ান্ট। তাহলে হুইজ WH পেন, নাউন, ডু অক্সিলারি ভার্ব, ইউ সাবজেক্ট, ওয়ান্ট মেইন ভার্ব। এখন আমরা যদি এমন একটি সেন্টেন্স লিখি যে ডাজ হি গো, দেখেন, ডাজ হি গো। এই সেন্টেন্সটা আমরা WH দিয়েও কিন্তু লিখতে পারি, দেখেন। এছাড়াও একটা শব্দের সাথে আমরা পরিচিত আছি, সেটা হচ্ছে ইন্ট্রোনেগেটিভ সেন্টেন্স। আমি প্রশ্ন করব কিন্তু আমার কথার ভেতরে নেতিবাচকতা থাকবে, বুঝতে পারছেন? আমার কথার ভেতরে নেতিবাচকতা থাকবে। যেমন একটু দেখি, সেক্ষেত্রে স্ট্রাকচারটা হবে এমন যে সাবজেক্টের আগে এই যে সাবজেক্ট, এর আগে যে অক্সিলারি ভার্ব আছে, এই অক্সিলারি ভার্বের সাথে একটা N' হবে, মানে এরকম যদি লিখি DONT, ডন্ট ইউ ওয়ান্ট, হুইচ পেন ডন্ট ইউ ওয়ান্ট, তুমি কোন কলমটি চাও না। বুঝা গেছে? জাস্ট সিম্পল। দ্যাটস মিন আমরা তিনটি ফরম্যাটে ইন্টারোগেটিভ সেন্টেন্স মেক করতে পারি। তাহলে দুইটা গেল। 3 নম্বর সেন্টেন্সে আমরা চলে যাই, ইম্পারেটিভ সেন্টেন্স। এটা খুব সহজ হবে। এটা আদেশ উপদেশমূলক বাক্য। ভাইয়া আদেশ উপদেশমূলক বাক্য বুঝলাম, বাংলায় বললে বোঝা যায়, কিন্তু ইংলিশে বললে কিভাবে বুঝবো? সেক্ষেত্রে খুব সহজ একটা উপায় আছে, তা দেখাচ্ছি। প্রত্যেকটা ইম্পারেটিভ সেন্টেন্স ইংলিশে চেনার একটা সহজ উপায় হলো, ইম্পারেটিভ সেন্টেন্স ইংলিশে হয় শুরু হবে ভার্ব দিয়ে, আর না হলে লেট দিয়ে। হয় শুরু হবে ভার্ব দিয়ে, আর নতবা লেট দিয়ে। ও সবার শেষে থাকবে একটি ফুল স্টপ। এখন একটু এক্সাম্পল দেওয়া যাক আমরা ভার্ব দিয়ে। ডু দ্য ওয়ার্ক, যদি এমন একটি লিখি, ডু দ্য ওয়ার্ক, কাজটি করো। ওপেন দ্য ডোর। এখন লেট দিয়ে যদি আমরা একটি উদাহরণ দিই তাহলে এরকম একটি বাক্য লিখছি, দেখেন, LET, লেট মি চেক। আবার লেট হিম গো। এভাবে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স মেক করতে পারি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আপনারা যখন ন্যারেশন করতে চান তখন সেন্টেন্সের পরিবর্তন করতে হয়, সমস্ত প্রকার সেন্টেন্স পরিবর্তন করে অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হয়। তখন আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সগুলো চিনি না, কারণ অ্যাসার্টিভ সেন্টেন্স এও সবার শেষে ফুল স্টপ, আবার ইম্পারেটিভ সেন্টেন্সেও সবার শেষে ফুল স্টপ। হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দিস? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস? ছোট্ট করে বলছি, দেখেন, প্রত্যেকটা অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতে একটি সাবজেক্ট থাকবে, সেটা হোক অ্যাফার্মেটিভ অথবা নেগেটিভ। প্রত্যেকটা সেন্টেন্সের শুরুতে একটি সাবজেক্ট থাকবে। এবং ইম্পারেটিভ সেন্টেন্স চেনার সবচেয়ে সহজ উপায় হলো এর শুরুতে একটা ভার্ব না হয় একটা লেট থাকবে, অর্থাৎ ভার্ব অথবা লেট দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হবে। এবার তিনটার মধ্যে একটা পার্থক্য খুঁজে পাওয়ার চেষ্টা করুন, আশা করি নিশ্চয়ই খুঁজে পাচ্ছেন। এবার আমরা 4 নম্বর অপারেটিভ সেন্টেন্সে চলে যাই। আপনি কিভাবে বুঝবেন অপারেটিভ সেন্টেন্স? মজার বিষয় হলো, এই অপারেটিভ সেন্টেন্সেও সবার শেষে একটি ফুল স্টপ থাকে। এখন প্রশ্ন, তাহলে আমি অপারেটিভ সেন্টেন্স চিনব কিভাবে?
অ্যাসার্টিভ, ইম্পারেটিভ থেকে অপটেটিভকে আলাদা করব কিভাবে, সেক্ষেত্রে বোঝার সবচেয়ে সহজ, সুন্দর ও ম্যাজিক একটা ওয়ে আছে। এক্ষেত্রে আপনি একটা সূত্র মুখস্থ করতে পারেন ম্যাথের মতো। যেমন দেখেন, আমি যদি এরকম বলি MAY মে প্লাস অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ ইকুয়াল টু অপটেটিভ, আমি সংক্ষেপে বুঝালাম, ইকুয়াল টু অপটেটিভ। ভাই বুঝলাম না মানে কি, মে প্লাস অ্যাসার্টিভ প্লাস অপটেটিভ মানে কি? যেমন দেখেন, একটা সেন্টেন্স লিখি, একটি সেন্টেন্স লিখছি, মে বাংলাদেশ লিভ লং, বাংলাদেশ লিভ লং, বাংলাদেশ চিরজীবী হোক। এখন আপনি যদি মে বাদ দেন, এই মে বাদ দেন, মে বাদ দেন, তাহলে পুরো সেন্টেন্সটাই পাল্টে যাবে বাংলাদেশ লিভ লং, শুধু এটুকু থাকবে বাংলাদেশ লিভ লং। দ্যাটস মিন এটুকু একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। কিন্তু এর আগে একটা মে জুড়ে দিলেই, একটা মে জুড়ে দিলেই সেন্টেন্সের নাম চেঞ্জ হয়ে যাচ্ছে অপটেটিভ সেন্টেন্স। এখন আমরা 5 নম্বরে সবচেয়ে সহজ যে সেন্টেন্স চেনা, তা হলো এক্সক্লেমেটরি। এই সেন্টেন্সে চলে যাচ্ছি। এই সেন্টেন্সের চিহ্ন দেখেই বোঝা যায় এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই চিহ্ন একটা থাকবেই, গভীর আনন্দ, গভীর বেদনা, গভীর বিস্ময়। কিছু শব্দের সাথে আপনারা পরিচিত আছেন, যেমন হুররা, অ্যালাস, এ ধরনের শব্দ থাকতে পারে। আবার অন্যভাবে থাকতে পারে, যেমন হোয়াট এ নাইস পার্ট ইট ইজ। সবচেয়ে মেজর বিষয় হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স এর এই চিহ্ন দেখেই বোঝা যায় যে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। যাই হোক, আপনি বলতে পারেন যে এতটুকু একটি বিষয় নিয়ে এত বিশদ কেন আলোচনা করলাম। এখন একটি কথা বলি, যদি সেন্টেন্স আমি চিনতে না পারি যে এটা কোন সেন্টেন্স, অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ নাকি ইম্পারেটিভ না অপারেটিভ, এগুলো যদি চিনতে না পারি, তাহলে তো আমি হাজার গ্রামার শিখেও কোনো লাভ করতে পারবো না। তো প্রথমে আমাকে এগুলো জানতে হবে, বুঝতে হবে, আমি দেখা মাত্রই যেন বুঝতে পারি এটা কোন সেন্টেন্স, তারপরে তো আমি ন্যারেশন করতে পারবো সঠিক ওয়েতে। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।